স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। 11 শিক্ষা বোর্ডের অধীনে 19,28,000 শিক্ষার্থী নিয়ে শুরু হলো এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। বদলে যাওয়া পরিস্থিতিতে প্রথম পাবলিক পরীক্ষাকে সুশৃঙ্খল করতে দেয়া হয়েছে 14টি নির্দেশনা। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার সকাল 10টা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল 8টার পর থেকেই অভিভাবক সহ পরীক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে। 9টার পর থেকেই কঠোর নির্দেশনা মেনে কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। পরীক্ষার মধ্যে একটা নিয়মিত বিরতি দিয়ে পরীক্ষা নেওয়াটাই, বিশেষ করে এসএসসি লেভেলে এই প্রথম পরীক্ষাতে এরকম গ্যাপ দেওয়াটাই আমি মনে করি যে বাচ্চাদের জন্য ভালো হয়। মোটামুটি প্রিপারেশন নিচ্ছি, এখন বাকিটা আল্লাহর উপর, আশা করতেছি ভালোই হবে কিছু একটা। মার্চে হওয়ার কথা ছিল, তারপর এখন তো এপ্রিলে হইতেছে, 1 মাস পুরো সময় লাগবে পরীক্ষা শেষ হইতে। মোটামুটি একটু দেরি হয়েছে, তারপরেও ভালোই হচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন পরীক্ষা, তাদের সিট পেতে যাতে কোনো ব্যাগ পেতে না হয় সেজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বা কেন্দ্র কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন। রাজধানীর মতো একই দৃশ্য ছিল সারা দেশের পরীক্ষা কেন্দ্রে। সুশৃঙ্খল পরিবেশ পেয়ে শিক্ষার্থীদের মতো খুশি অভিভাবকরাও। ওর জন্য কোনো আল্লাহর রহমতে কোনো ব্যাপার না, টেনশন নাই। ও স্কুলে যেভাবে পরীক্ষা দিছে এই কেন্দ্রেও সেভাবে পরীক্ষা দিব। প্রিপারেশন ভালো আছে, আশা করি রেজাল্টও ভালো হবে। জুলাই অভ্যুত্থানের পর প্রথম পাবলিক পরীক্ষা। এবারের পরীক্ষায় রয়েছে 14টি নির্দেশনা। আমরা যেহেতু এসএসসি দিইনি, তো এটা প্রথম বড় পরীক্ষা, জীবনের প্রথম ধাপ। তো সকলে আমার জন্য দোয়া করবেন। প্রিপারেশন যেমন নিছি, আশা করি যাতে সেটাই যাতে কমন পাওয়া যায়, পরীক্ষা যাতে আমাদের ভালো হয়। প্রিপারেশন মোটামুটি ভালোই আছে, চেষ্টা করব আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করার। 13ই মে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি বন্ধ করে দেয়ায় ভারত পাল্টা জবাব হিসেবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে দেশটি। পণ্য পরিবহনে খুব বেশি প্রভাব না পড়লেও দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। এর মাধ্যমে ভারতের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানো যেত। বুধবার এই সুবিধা তুলে নেয় দেশটি। বাংলাদেশ অন দি ট্রান্সশিপমেন্ট। তবে এই সিদ্ধান্তে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, এই সুবিধা বন্ধ করে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে ভারত। এর পিছনে বাংলাদেশের কোনো দুর্বলতা আছে নাকি রাজনৈতিক সিদ্ধান্ত, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের কথা বলি, তাহলে কিন্তু এটা সেই নিয়মের পরিপন্থী। কারণ এটা তার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যেই রয়েছে যে সমস্ত দেশে পণ্য চলাচলের জন্য অসুবিধা রয়েছে, তারা কিন্তু তৃতীয় আরেকটা দেশের মধ্য দিয়ে যে পণ্য সেখানে ডেলিভারি দিতে পারে। আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, পণ্য পরিবহনে বিকল্প রাস্তা থাকায় এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে। বিষয়গুলো শুধুমাত্র পণ্যের সহজ যোগাযোগকে করে না, উভয় দেশের মানুষের সম্পর্কেরও, তার সুস্থ বোধের, তার চিন্তা চেতনা, তার সংস্কৃতিরও একটা সংযোগ ঘটায়, যেটা ওই প্রচুর টাকা পয়সা দিয়ে, সামরিক শক্তি দিয়ে সেটাকে মোকাবেলা করা যায় না। একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ ব্যবসায়ীদের। ঢাকা এয়ারপোর্টে আমাকে যেই মালটা $5 থেকে $7 কেজিতে প্রেরণ করতে হয়, সেই মালটা আমার ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্ট থেকে আমি $2 থেকে $2.5 মধ্যে পারি। বিমান বাংলাদেশের কোনো কার্গো হ্যান্ডলিং নাই, যার ফলে বিদেশি এয়ারলাইন্সগুলি একতরফাভাবে মনোপলি একটা রেট নির্ধারণ করে আমাদের কাছ থেকে ফরেন কারেন্সি কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিচারক অসুস্থ থাকায় বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিনের আদেশ ও সাক্ষ্য গ্রহণ আজকের মতো স্থগিত করা হয়েছে। এই নিয়ে চতুর্থ দফায় ভেজানো হলো জামিন আবেদনের আদেশ। এর আগে গত 17 মার্চ জামিনের আবেদনের উপর আদেশের জন্য আজকের এই দিন ধার্য করে আদালত।
এদিকে কয়েক দফা জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত 2 এর চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন জানান 239 জনের মধ্যে 150 জনেরও বেশি আসামির জামিনের আবেদন দ্বিগুণ পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই বাছাই করতে বেগ পোহাতে হচ্ছে। বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া অসুস্থ হয়ে পড়ায় এ আদেশ স্থগিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। 16 এপ্রিল বৈঠকের সূচিও ঠিক করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, তবে এই সময়ে পেছাতে চায় বিএনপি। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে সরকারকে আরেকটু সময় দিতে চায় জামায়াতে ইসলামী। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি। এরপর 16 এপ্রিল সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে পরদিন সংস্কার কর্মসূচি নিয়ে বৈঠক থাকায় এ সাক্ষাৎ পেছাতে চাইছে বিএনপি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডিবিসি নিউজকে বলেন সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল। ন্যূনতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে তাহলে এটা সম্ভব। জুলাই অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সেই অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচনে চলে যাই। সেটা হোক ডিসেম্বরে, হোক মার্চে, হোক জুনে। এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয় আমি কেন বেঁধে দেবো? জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের। দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি এমন আনরেস্ট না করা হয় নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে। আমরা যে সুষ্ঠু পরিবেশ, যে নির্বাচন, একটা ভালো বাংলাদেশের জন্য এত 15, 16, 17 বছর অপেক্ষা করলাম, এত জীবন দিলাম, তা 2 মাস 6 মাস কি আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। 10,000 হজ প্রত্যাশীর অনিশ্চয়তা অচিরেই কেটে যাবে। এরই মধ্যে অর্ধেকের বেশি যাত্রীর সমস্যার সমাধান হয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। নিবন্ধিত সবার হজ যাত্রা নিশ্চিত করতে কাজ করার কথা বলছে বেসরকারি এজেন্সিগুলোর সংগঠন হাবো। চলতি বছর 1,27,198 জনের কোটার বিপরীতে নিবন্ধন করেছে 87,100 জন হজযাত্রী। সরকারি হজযাত্রীদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হলেও বেসরকারি ব্যবস্থাপনায় 10,000 যাত্রীর বাড়ি ও পরিবহন ভাড়া না হওয়ায় দেখা দেয় উদ্বেগ। মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে হজের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ধর্ম উপদেষ্টা। মক্কায় 7,274 জন, মদিনায় 3,213 জন, মোট 10,687 জন হজযাত্রীর বাড়ি ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। তবে ধর্ম উপদেষ্টা বুধবার ডিবিসি নিউজকে জানা 2-1 দিনের মধ্যে অনিশ্চয়তা কেটে যাবে। 2-1 দিনের ভিতরে সবার বাড়ি ভাড়া সম্পন্ন হবে। এভাবে যদি হয় তাহলে হজ ব্যবস্থাপনায় যে চ্যালেঞ্জ, যে বাধা, এগুলো আর থাকবে না। আগামী দিনগুলোতে এজেন্সিগুলো সৌদি আরবের ডেডলাইন, সৌদি আরবের অর্ডার, এটা মেনে চলবে। এদিকে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের নেতারা বলছেন নিবন্ধন করা সবার হজে যাওয়া নিশ্চিতে কাজ করছেন তারা। যারা এখনো বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেন নাই তাদের সাথে আমরা সার্বক্ষণিক ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছি এবং আমরা তাদের থেকে আশ্বস্ত হয়েছি যে যথাসময়ে ইনশাল্লাহ এই কাজটা শেষ হবে। 2025 হজ পালন করার জন্য নিবন্ধন করেছেন। আমি বিশ্বাস করি আল্লাহ পাকের ইচ্ছায় তারা সকলেই হজ পালন করবেন। আগামী 29 এপ্রিল শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে এসএসসির কেন্দ্র পরিদর্শন করছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর CR আবরার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন।
যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে, এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো আমরা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, ব্যক্তিকে, এবং যারা সামাজিক মাধ্যম করেন তাদেরকে আমরা বিশেষভাবে আবেদন করব আপনারা সেগুলো থেকে বিরত থাকেন। আমার থার্ড প্রশ্ন, স্যার 2 মাসের ভিতরে কেমন মাত্র 7 মাস সময় দিয়েছে, একটা ধন্দযুক্ত সময় পার করেছে, সিলেবাসটা কতটা সহনীয় হলো তাদের জন্য সেটা তারাই বলুক। সেই প্রশ্ন তো সিলেবাস কতটুকু সহনীয় হয়েছে আমরা মনে করি সেটা বিবেচনার মধ্যেই রেখেই করা হয়েছে, এবং কতটুকু সহনীয় সেটা আমি বলার চাইতে বোধহয় ছাত্রছাত্রীরা যদি জিজ্ঞেস করেন তারাই বলুক। আমার এই শেষ, আমরা এখন পরীক্ষা শেষে 2 মাসের ভিতরে ফল দেওয়ার একটা রেওয়াজ আছে। 12 এপ্রিল বান্দরবানে শুরু হবে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই পোয়ে উৎসব। এর মাধ্যমে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের উল্লাসে মাতবেন সবাই। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে উৎসবের। বান্দরবানে 12 এপ্রিল থেকে শুরু হচ্ছে সাংগ্রাই পোয়ে বা জলকেলি উৎসব। 7 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে উদযাপন কমিটি। একে প্রাণবন্ত করে তুলতে দিনরাত কাজ করছেন আদিবাসী শিল্পীরা। প্লেকার্ডে রং তুলির আঁচড়ে তুলে ধরছেন মারমা সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ইতিহাস, ঐতিহ্যের প্রতিচ্ছবি। এবারও আঁকা হচ্ছে বানর, ধনেশ পাখি, ফোক মাস্ক, মাতৃভাষার অক্ষর সহ অনেক কিছু। এসব প্রতীক হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন আদিবাসী তরুণ তরুণীরা। 16, 17 ও 18 এপ্রিল বিকেলে স্থানীয় রাজার মাঠে নাচ গান পরিবেশন করবেন আদিবাসী শিল্পীরা। পাশাপাশি চলবে মৈত্রী পানি বর্ষণ উৎসব, বয়স্ক পূজা ও ঐতিহ্যবাহী বলি খেলা। বান্দরবানে হচ্ছে সবচাইতে বেশি জাঁকজমকপূর্ণভাবে প্রতিবারে অনুষ্ঠানটা হয়ে থাকে। আজকে প্রায় 10 দিন ধরে আমরা কাজ করছি। আমি ধনেশ পাখিতে আঁকছি। সাংগ্রাই উৎসবের প্রস্তুতি আমাদের মোটামুটি শেষের দিকে। প্রস্তুতির কথা জানালেন উৎসব উদযাপন কমিটি। সাংগ্রাই উৎসবকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে প্রতি বছরের ন্যায় সকাল 7টায় আমরা রাজার মাঠ থেকে শুরু করব আমরা বর্ণাঢ্য সাংগ্রাই র্যালি। এদিকে উৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা পুলিশ। আমাদের 3 স্তরের নিরাপত্তা থাকবে। একটা থাকবে পোশাকে, আমাদের থাকবে সাদা পোশাকে, আর একটা থাকবে ডিবি গোয়েন্দা। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি জিটি তারা করবে। এবারই 4 দিনব্যাপী মেলার আয়োজন করেছে উৎসব উদযাপন পরিষদ। বার্মিজ মার্কেটগুলোতে নতুন পোশাক কেনার জন্য ভিড় করছে সব বয়সী মানুষ। ডিভিসি নিউজ ডেস্ক। প্রতি বছর বর্ষবরণ উপলক্ষে ইলিশের মোকামগুলোতে দেখা যেত বিকিকিনির ধুম। তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। বর্ষবরণের আগেই নিষেধাজ্ঞা দেয়ায় এবার বরিশাল নগরীর ইলিশের আড়ত পোর্ট বাজার থেকে কোথাও সরবরাহ হচ্ছে না ইলিশ। অন্যদিকে প্রথমবারের মতো ভারতের সাথে মিলিয়ে নিষেধাজ্ঞায় খুশি সংশ্লিষ্টরা। এ সময় জাটকা শিকারে নিরুৎসাহী করতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিচ্ছেন মৎস্য অধিদপ্তর। গেল 15 বছর পহেলা বৈশাখ উদযাপনে এপ্রিলের শুরুতেই বরিশালের মোকাম থেকে ককশিটে ইলিশ যেত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। প্রতিদিন গড়ে 50 মনের অধিক ইলিশ সরবরাহ হতো এ সময়। এতে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করতে অবৈধভাবে জাটকা শিকার করত জেলেরা। কিন্তু পট পরিবর্তনের পর এবছর পুরোপুরি ভিন্ন চিত্র ইলিশের মোকামে। সরবরাহের চাহিদা নেই বলে জানান ব্যবসায়ীরা। এই চাপলি মাছটা যদি বন্ধ করতে পারে তাহলে দেশে ইলিশ মাছ ভরপুর হয়, মানুষে খাইতে পারে, দামটা কম থাকে। ইলিশ মাছ তো বাজারে এমনিও নাই, আর যে দাম এতে আমাদের মতো সাধারণ লোকের পক্ষে সম্ভব না। ফ্যাক্টরিতে এই জাল উৎপাদনটা বন্ধ করে দেওয়া হোক। জাল উৎপাদন না হয় তাহলে জেলেরা জাল পাবে না, নদীতে এই ছোট মাছ ধরতে পারবে না। দীর্ঘদিন এখানকার ইলিশের বাজার কুক্ষিগত করে রেখেছিল একটি বিশেষ মহল। তাদের অনেকেই গা ঢাকা দেয় এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে এবছর সরবরাহ অনেকটাই কম বলে জানান আড়তদাররা। 5 তারিখের পর থেকে যারা বড় বড় ইলিশ মাছ নিবে তারা তো না থাকার কারণে এই ইলিশ এবার আমাদেরকে অর্ডারও দিচ্ছে না আর ইলিশও নিচ্ছে না। 1 টাকার মাল এখন 9 টাকা। আর ওদের চালের উপরে অনেক কক সেট পড়ে রয়েছে কিন্তু মাছ নাই।
নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার বন্ধে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। গরিব জেলেদের জন্য আমরা একটা করে বকনা বাছুর দিচ্ছি, এইভাবে আমরা তাদের বিকল্প কাজের দিকে তাদেরকে নিয়োজিত করার চেষ্টা করছি। তো তারপরেও তারা কেউ কেউ বিপদগামী মানুষ আছে, তারা কোনোভাবেই আমাদের মোটিভেশন শুনে না। বরিশালের পাইকারি বাজারে এবার 1200 গ্রাম ইলিশের মন বিক্রি হচ্ছে 1,20,000 টাকা। এছাড়া 1 কেজি 1,05,000, 600 থেকে 900 গ্রাম 95,000 টাকা ও 500 গ্রাম ওজনের ইলিশ 65,000 টাকা মনে বিক্রি হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ সহ বিশ্বের 75টিরও বেশি দেশের পণ্যের উপর আরোপ করা উচ্চ শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের অনুরোধে সাড়া দেওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুল্ক স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তবে 3 মাসের জন্য স্থগিত করা হলেও এসব দেশের ওপর 10% করে শুল্ক কার্যকর হবে। এদিকে চীনের পণ্যের ওপর শুল্কের হার 104% থেকে বাড়িয়ে 125% কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চীনের ওপর ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, বেইজিং বিশ্ববাজারের প্রতি শ্রদ্ধার ঘাটতি দেখানোয় চীনা পণ্যে 125% শুল্ক কার্যকর করেছেন তিনি। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই বড় আকারের ধাক্কা লাগে বিশ্ব অর্থনীতিতে। এতে বাংলাদেশের ওপর আরোপ করা হয় 37% শুল্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।